এই যে এই ঘন সবুজ অরণ্যর মাঝে যে গ্রামটা দেখছেন, এই গ্রামের নাম হলো ফুলপুর। আর ওই যে ওই কুঠিরটার সামনে যে মেয়েটা কাজ করছে সে হলো গুনগুন। কিরে, কখন থেকে এ কটা থালা বাসন মাজছিস? হাতে কি মেহেদি লাগিয়েছিস? আরো কত কাজ বাকি আছে। সেদিকে কি নবাব জাতির কোনো খেয়াল আছে? শুধু কাজ ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? কাপড়গুলো কখন ধুবি? হ্যাঁ মামিমা, তুমি ভেবো না, আমি তোমার সব কাজ করে দেব। আমার থালা বাসন মাজা হয়ে গেছে মামিমা, আর আমি এক্ষুনি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি দে, আমার যেন আর তোকে কাজের কথা না বলতে হয়। এনার নাম হলো মালতী। ইনি হলেন গুনগুনের মামি। গুনগুনের মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর গুনগুনের মামা তাকে এ বাড়িতে নিয়ে আসে। কিন্তু গুনগুনের এ মামি গুনগুনকে একদম পছন্দ করতো না। আকাশের তারাগুলো কত সুন্দর, মনে হচ্ছে তারাগুলো আমার দিকে তাকিয়ে আছে। মা তো বলেছিল যে সবাই মারা যাওয়ার পর আকাশের তারা হয়ে থাকে, তবে কি আমার বাবা মাও আকাশের তারা হয়ে গেছে? বাবা মা, তোমরা কি দেখতে পাচ্ছ না তোমাদের মেয়ে যে একদম ভালো নেই? আমার এখানে থাকতে অনেক কষ্ট হয় গো। আমি এখানে আর থাকতে চাই না। মামি মা আমায় একটুও ভালোবাসে না। গুনগুন, এই গুনগুন, কোথায় গেলি? আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো। এই গুনগুন। এই রে, মামিমা তো ডাকছে, যেতে দেরি হলে যে আবার মারবে। যাচ্ছি মামিমা। এই বলে গুনগুন ঘরে চলে যায়। এভাবে কষ্টেই গুনগুনের দিন কাটতো। একদিন গুনগুন তার মামিমার ঘর গোছাচ্ছিল, আর হঠাৎ করে গুনগুনের হাত লেগে তার মামিমার গলার হার মাটিতে পড়ে ভেঙে যায়। আর তখনই মালতী সেখানে চলে আসে। বজ্জাত মেয়ে কোথাকার, আমার এত সুন্দর হারটা কি করলো? এটা কি করলি? হ্যাঁ, একে তো ঘাড়ের উপর বোঝা হয়ে অন্ন ধ্বংস করছিস, আর আমার এভাবে ক্ষতি করছিস। এবার আর তোর এখানে থাকা হবে না। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, বেরিয়ে যা বলছি। মামিমা, ও মামিমা, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমায় বের করে দিও না মামিমা। মামিমা গুনগুনের কোনো কথা না শুনেই গুনগুনকে বাড়ি থেকে বের করে দেয়। গুনগুন হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এক জঙ্গলে চলে আসে। বড্ড জল তেষ্টা পেয়েছে, দেখি আশেপাশে কোনো নদী আছে কিনা। এই বলে গুনগুন নদী খুঁজতে থাকে, আর অনেক খোঁজাখুঁজি করার পর গুনগুন একটা নদী পেয়ে যায়। আর নদী দেখে গুনগুন অনেক খুশি হয়ে সেখানে জল খায়। আর জল খেয়ে গুনগুন পিছনে তাকিয়ে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি? এ কি করে সম্ভব? এ তো দেখছি 7 রঙের ডিমের গাছ। এই গাছে এমন 7 রঙের ডিম ধরে আছে কেন? এ কি আমার মনের ভুল, নাকি মামিমার ঝাড়ি খেয়ে জেগে জেগে স্বপ্ন দেখছি? যাই, আমি বরং 7 রঙের গাছের ডিমগুলো ছুঁয়ে দেখি, এটা আমার মনের ভুল নাকি কোনো স্বপ্ন, আর নাকি এটা বাস্তব। এরপর গুনগুন ডিমের গাছের কাছে গিয়ে 7 রঙের ডিমে স্পর্শ করে। আর 7 রঙের ডিম গাছে স্পর্শ করতে গাছের সাথে সাথে গুনগুনও অদৃশ্য হয়ে যায়। কি তোমরা ভাবছো তো কোথায় গেল গুনগুন? চলো আমরা বরং দেখে আসি কোথায় গেল গুনগুন। এ কি, এ আমি কোথায়? আমি তো 7 রঙের ডিম গাছ স্পর্শ করছিলাম, তবে আমি এই খাটের উপর এলাম কি করে? কি হয়েছে আমার? এ কি, তুমি কে? আমি মল্লিকা। আমি তোমাকে রাস্তায় জ্ঞানহারা অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। কে মা তুমি? তোমার নাম কি? আমার নাম গুনগুন। আমার মা বাবা বেঁচে নেই, তাই আমি আমার মামিমার বাড়িতেই থাকতাম, কিন্তু সেই মামিমাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমার যাওয়ার কোনো জায়গায় নেই। এভাবে কেঁদো না মা, আজ থেকে তুমি আমার এখানেই থাকবে, আমার মেয়ে হয়ে থাকবে তুমি। তুমি অনেক ভালো গো, আজ থেকে তুমি আমার ভালো মা। এখন তুমি বিশ্রাম করো, আমার কিছু কাজ আছে, আমি আসছি।
এই বলে মল্লিকা সেখান থেকে চলে যায়। মল্লিকা চলে যাওয়ার পর গুনগুন বিছানা থেকে বাইরে এসে চারপাশ পায়চারি করার পর দেখতে থাকে। আর দেখতে দেখতে গুনগুন হঠাৎ করে বাড়ির পিছনে একটি সুন্দর বাগান দেখতে পায়। কি সুন্দর বাগান! সবাই তো বাড়ির সামনে ফুলের বাগান করে, তবে এখানে বাড়ির পিছনে এমন নির্জন জায়গায় বাগান কেন? কি সুন্দর ফুল! বাড়ির সামনে থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। এ কি, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে পালিয়ে যাও, না হলে তুমি বাঁচবে না। তুমি এখান থেকে পালাও। এ কি, এ কথা বলছো এখানে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কে কথা বলছো? এই যে দেখো, আমি ফুল, আমি বলছি গো, আমি কথা বলছি। তুমি এখানে নিরাপদ নাও। তুমি যাকে ভালো ভাবছো সে আসলে এক ভয়ঙ্কর রাক্ষসী। সে মায়ার ওই 7 রঙের ডিম গাছ দেখিয়ে মানুষকে তার কুঠিরে নিয়ে আসে, আর তার রক্ত খেয়ে অনেক শক্তিশালী হয়। তবে মল্লিকা মানে ভালো মা একজন রাক্ষসী? কি সাংঘাতিক! কিন্তু তুমি ফুলের মধ্যে থেকে কথা কি করে বলছো? আসলে আমি কোনো ফুল নই, আমি এক পরী। আমার এই অবস্থা ওই রাক্ষসী করেছে। ওই রাক্ষসী আমায় মারতে পারেনি, তাই ফুলে পরিণত করে রেখেছে। ওই রাক্ষসী অনেক মানুষকে মেরে তাদের রক্ত খেয়েছে। আচ্ছা পরী বন্ধু, ওই রাক্ষসীকে মারার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে তো। ওই রাক্ষসীর ঘরে ড্রেসিং টেবিলের সামনে একটি সুন্দর মাটির পাখি আছে, আর ওই মাটির পাখিতে রাক্ষসীর প্রাণ ভোমরা রয়েছে। তোমায় কৌশলে ওই পাখিটা ভেঙে ফেলতে হবে, তবেই রাক্ষসী মারা যাবে, আর আমিও আমার রূপ ফিরে পাবো। তুমি ভেবো না গো বন্ধু, আমি ওই রাক্ষসীকে শেষ করবই। এরপর গুনগুন রাক্ষসীর ঘরে যায়। কি রে মা, কোথায় গিয়েছিলি? ও ভালো মা, আমি একটু এ বাড়ির আশপাশটা ঘুরে দেখছিলাম। না, তুই ঘর থেকে কোথাও যাবি না। এখন থেকে ঘরেই থাকবি, বুঝেছিস? বাইরে যাওয়া আমি পছন্দ করি না। ঠিক আছে ভালো মা। ভালো মা, তোমায় দেখে খুব ক্লান্ত লাগছে। এসো, তুমি বিশ্রাম নাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমাও দেখি। এরপর মল্লিকা গুনগুনের কথায় বিছানায় শুয়ে বিশ্রাম নেয়, আর কিছুক্ষণ পর ঘুমিয়েও যায়। এরপর গুনগুন ওই মাটির পাখিটা হাতে নেয়, আর ওই মাটির পাখিটা হাতে নিতেই মল্লিকার ঘুম ভেঙে যায়। এ কি, তুই এই পাখি নিয়েছিস কেন? রেখে দে বলছি, রেখে দে। তুই ওই পাখির কিচ্ছু করবি না। গুনগুন মল্লিকার কোনো কথা না শুনেই মাটির পাখিটা ফেলে দেয়, আর মল্লিকা রাক্ষসী রূপে এসে পড়তে শুরু করে। আর কিছুক্ষণ পরেই সে ভস্ম হয়ে যায়, আর পরীও তার রূপ ফিরে পায়, আর গুনগুনকে ধন্যবাদ দেয়। জমি ছিল যেটাতে ফসল ফলিয়ে সুমনদা তার সংসার চালাতো। তাদের মামের দিন বেশ ভালোই চলছিল। মা, ও মা, কোথায় তুমি? শুনে যাও, শুনে যাও কি হয়েছে। মা, ও মা, কোথায় গেলে গো? এসো না। কি হয়েছে কি? হ্যাঁ, এভাবে ডাকছিস কেন বলতো? আরে মা, শোনো না কি হয়েছে। আজ আমরা আমি আর টুনি বুড়ি দিদার বাড়িতে গিয়েছিলাম। জানো মা, বুড়ি দিদার বাগানে এবার অনেক আম হয়েছে, আর সেগুলো অনেক মিষ্টি। জানো মা, আমি আর টুনি সেখানে গিয়ে অনেক আম খেয়েছি, আর দুজনে না অনেক মজা করেছি। খুব ভালো কাজ করেছিস। তোদের তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর শুধু এদিক ওদিক টোটো করে ঘুরে বেড়ানো। শোন, আমি তোর জন্য খাবার বেড়ে রেখেছি, তুই খেয়ে নিস কেমন? আমি বরং কাজে যাই, আমার যে আজ বড্ড দেরি হয়ে যাচ্ছে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি খেয়ে নেব, তুমি যাও। এরপর সুমনদা তার কাজে চলে যায়। এভাবে দুই মামের দিন ভালোই চলছিল। একদিন সুমনদাদের বাড়িতে এক বৃদ্ধা আসে। মায়েরা, কেউ কি বাড়িতে আছেন? আমাকে একটু সাহায্য করবেন, আমি যে অনেক বিপদে পড়েছি।
বৃদ্ধার ডাকে সুমনদা আর সুমি বাইরে বেরিয়ে আসে। কে গো বুড়িমা আপনি? আর কি হয়েছে আপনার? বাছা, আমাকে তোরা চিনবি না রে। আমি 3 দিন থেকে কিচ্ছু খাই না। আমায় একটু খাবার দিবি? এই পৃথিবীতে যে আমার কেউ নেই। মা, দেখো দেখো, ঠাকুমাটার কত কষ্ট। একটু খাবার এনে দাও না ঠাকুমাটাকে। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি দিচ্ছি। বুড়িমা, আপনি এখানেই দাঁড়ান। এরপর সুমনদা সেখান থেকে চলে যায় আর কিছু খাবার এনে সে বৃদ্ধাকে দেয়, আর বৃদ্ধা তৃপ্তি করে খেতে থাকে। মা, ওম্মা, বলছি কি, ঠাকুমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে ঠাকুমা আমাদের সাথেই থাকো, কেমন? তাছাড়া এই বাড়িতে তো তুমি আর আমি ছাড়া কেউই থাকে না, বলো? ঠাকুমা এখানে থাকলে ভালোই হবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলছিস। কি গো বুড়িমা, থাকবে আমাদের সাথে? থাকবো রে, কেন থাকবো না বলতো? এখানে থাকতে পারলে তো আমার বেশ ভালো হবে। এরপর থেকে বৃদ্ধা সুমনদাদের সাথেই থাকতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাতে সুমি আর সুমনদা ঘুমাচ্ছিল। হঠাৎই সুমনদার ঘুম ভেঙে যায়। সুমনদা বাইরে গিয়ে দেখতে পায় বৃদ্ধা সেখানে দাঁড়িয়ে আছে, আর নিমিষের মধ্যে বৃদ্ধা এক নাগিনীতে পরিণত হয়েছে। এইসব দৃশ্য দেখে তো সুমনদা ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে, আরে আরে, এ কি বুড়িমা, বুড়িমা, নাগিন, নাগিন। এসব বলতে বলতে সুমনদা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সুমনদার এমন চিৎকারে সুমির ঘুম ভেঙে যায়, আর সে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে এসে সুমি নাগিনকে দেখে, আর দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এ কি, নাগিন, তুমি আমার মাকে মেরে ফেললে? না না গো, তুমি ভুল ভাবছো। আমি তোমার মাকে মারিনি। আমাকে দেখে তোমার মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মায়ের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এই বলে নাগিন জাদু করে সুমনদাকে ভালো করে দেয়। এ কি, তুমি সাধারণ মানুষ নও, তুমি একটা নাগিন। হ্যাঁ গো, আমি একটা নাগিন, কিন্তু আমি শুধুমাত্র পূর্ণিমার রাতেই আমার নাগিন রূপ ধারণ করতে পারি, আর সেটাও মাত্র 1 ঘন্টার জন্য। এক শয়তান ডাইনি আমার থেকে আমার নাগমণি কেড়ে নিয়েছে, যার কারণে আমি সম্পূর্ণরূপে আমার নাগিন রূপে আসতে পারছি না। আচ্ছা, তোমার মনে ফিরে পাওয়ার কি কোনো উপায় নেই? আছে তো। এই গ্রামের দক্ষিণে আছে অরব জঙ্গল, আর সেই জঙ্গলে আছে এক অদ্ভুত গাছ, যে গাছটাতে আছে শুধুমাত্র একটাই ফল, আর সেই ফলটার ভেতরেই আছে আমার নাগমণি। কিন্তু সেই ফলটা পাহারা দেয় অসংখ্য সাপ, যেগুলো কিনা গাছে ধরে ধরে আছে, আর সবগুলোই ওই ডাইনির বশে। ওই গাছের পাশে আছে ওই দুষ্টু ডাইনির কুঠির। যদি আমার মনে আমায় কেউ এনে দিতে পারে, তবে আমি সম্পূর্ণ নাগিন রূপে ফিরে আসতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নাগমণি ফিরে পেতে সাহায্য করব। আমি যাব তোমার ওই ফল আনতে। না না মা, তুই ওখানে গিয়ে কি করবি বলতো? ওই ডাইনি তোকে মেরে ফেলবে, যাস না। মা, তুমি আমায় নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিক আনতে পারবো, দেখো। আর তুমি তো আমাকে বলেছিলে সবসময় যেন আমি অন্যের বিপদে সাহায্য করি, আর তার জন্যই আমি ওনাকে সাহায্য করব, মা। এরপর সুমি সেই অরূপ জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণ পরে সে ওই অদ্ভুত সাত ধরা গাছকে দেখতে পায়। এই তো সেই সাপের গাছ, কি অদ্ভুত দেখতে। বুঝেছি, মাঝের ওই লাল ফলটাই আমাকে নিতে হবে। কিন্তু এখন এই ফলটা নিলে তো আমাকে সাপ দংশন করবে। না না বাবা, আমি বরং ওই ডাইনির কাছে যাই। ডাইনির কাছে গিয়ে আমাকে ওর মন জোগাতে হবে।
এই বলে সুমি জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে আর সেই ফলগুলো নিয়ে ডাইনির কুঠিরে যায়। ডাইনি দিদা, ও ডাইনি দিদা, কোথায় গেলে গো? এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি ডাইনি দিদা। এই কে রে তুই? আর আমি তোর কোন কালের দিদা? হ্যাঁ, আরে আরে দিদা, তুমি এটাও জানো না তুমি তো আমার আগের জন্মের দিদা ছিলে গো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই জন্মে মানুষ হয়েছি আর তুমি ডাইনি হয়েছো। কি তুই সত্যি বলছিস বাছা? তুই আমার নাতনি? হ্যাঁ গো দিদা, আমি সত্যি বলছি। জানো দিদা, তুমি না আগের জন্মে একজন রানী ছিলে আর আমি তোমার নাতনি ছিলাম। আমরা অনেক মজা করতাম আর সকলে তোমাকে রানীমা বলে ডাকতো আর অনেক মজা হতো। জানো দিদা, এক তান্ত্রিক বাবা আমাকে তোমার খোঁজ দিয়েছে আর তাই তো আমি তোমার কাছে এসেছি। আমি তো তোমার একমাত্র নাতনি বলো, এই জন্যই তো আমি তোমার কাছে এলাম। এই দেখো দিদা, আমি তোমার জন্য কত ফল নিয়ে এসেছি, এগুলো খেয়ে নাও দিদা। তুই সত্যি বলছিস? আমি কি না আগের জন্মে রানী ছিলাম? আয় আয় তবে বাছা, আয় আমার কাছে আয়। তুই আজ থেকে আমার সাথেই থাকবি। এরপর থেকে সুমি ডাইনির সাথেই থাকতে শুরু করে আর এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন সুমি ডাইনির কুঠিরে একটি মাটির পাখি দেখতে পায়। দিদিমা, এটা কিসের পাখি গো? এটা আমি নেই, এটা নিয়ে আমি একটুখানি খেলি। না 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 না, তুই ওটাতে হাত দিস না। ওটাতেই যে আমার প্রাণ ভোমরা আছে, ওখানে হাত দিলেই যে আমি মারা যাব। চল তোকে আমি এই জঙ্গলটা ঘুরে দেখাই। এরপর ডাইনি সুমিকে নিয়ে জঙ্গল ঘুরতে যায় আর হাঁটতে হাঁটতে তারা সেই সাপের গাছের কাছে পৌঁছে যায়। ও মা গো, ডাইনি দিদা দেখো দেখো, আমার তো খুব ভয় করছে। এখানে কেমন সাপের গাছ? সাপের কখনো গাছ হয় বলো তো? এই সাপগুলো তো মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে। না না, ওই সাপগুলো তোকে কিচ্ছু করবে না, কারণ ওই সাপগুলো যে আমার বশে আছে। আমি ওদের বলে দিচ্ছি, দাঁড়া। এই শোন তোরা, এটা হলো আমার নাতনি সুমি। এ যদি কখনো এখানে আসে, তোরা একে কিচ্ছু করবি না। চল দিদি ভাই, এখন বাড়িতে চল। এরপর তারা দুজনেই ডাইনির কুঠিরে ফিরে যায়। একদিন ডাইনি খাবারের খোঁজে বাইরে যায় আর সেই সুযোগে সুমি ডাইনির পাখিটাকে ভেঙে ফেলে আর ডাইনিটা সাথে সাথেই মারা যায়। আর তারপর সুমি সে সাপের গাছের কাছে যায়। এখন আমাকে এই ফলটা নিয়ে বাড়িতে যেতে হবে, কেননা এই ফলেই যে আছে নাগমণি। আর এই সাপগুলো তো এখন আমায় কিচ্ছু করবে না। ওই ডাইনি যে এই সাপগুলোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। এই বলে সুমি সেই গাছ থেকে ফলটি পেড়ে নেয় আর সাপগুলো সুমিকে কোনোভাবে দংশন করে না। এরপর সেই ফলটি নিয়ে সুমি তার বাড়িতে ফিরে যায় আর বৃদ্ধা রূপে নাগিনকে দেয়। বৃদ্ধা নাগমণি ফিরে পেতে সে নাগিন হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ, আজ তোমাদের জন্যই আমি আমার রূপ সম্পূর্ণরূপে ফিরে পেয়েছি। এরপর নাগিন জাদু করে সুমিদের অনেক সোনার মোহর উপহার দেয় আর এইগুলো দেখে তো সুমনদা এবং সুমি দুজনেই অনেক খুশি ছিল আর নাগিন সেখান থেকে খুশি হয়ে চলে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্যরকম এক গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। শুধু আমার কপালে দুঃখই রয়ে গেল। মনি একটা পুকুরের পাড়ে বসে এভাবে কান্না করছিল। মনির বিয়ে হয়েছে কয়েক মাস হয়ে গেল, তবে শ্বশুর শাশুড়ি ননদ কিংবা স্বামী কারো ভালোবাসাই মনি পায়নি। তার একমাত্র কারণ হলো চুল। মনির মাথায় কোনো চুল ছিল না,
আর এটাই ওর জীবনের শত্রু হয়ে দাঁড়ায়। মনি যখন এভাবে কাঁদছিল তখন সেখানে সুন্দর মিষ্টি দেখতে একটি ছোট্ট মেয়ে আসে। ও বউ, তুমি কাঁদছো কেন এভাবে? কেন কাঁদছো? তুমি তো দেখতে ভারী মিষ্টি গো, কি নাম তোমার? আর তুমি একা এখানে কি করছো? আরে বা, তোমার মাথার কেশ তো খুব সুন্দর, কত লম্বা লম্বা। তোমার বাড়ি কোথায় গো মিষ্টি মেয়ে? আমার বাড়ি? আমি তো এখানে আশেপাশে থাকি, আমার কোনো পরিবার নেই, তাই আমি একাই থাকি। আহারে, ভারী মিষ্টি মেয়েটা। যদি ওর মা বাবা থাকতো তাহলে কি আর ওকে এভাবে একা একা ঘুরে বেড়াতে হতো? আহারে, ভারী মিষ্টি মেয়েটা। যদি ওর বাবা মা থাকতো তাহলে কি আর এভাবে ওকে একা একা ঘুরে বেড়াতে হতো? মনি মনে মনে এসব ভাবছিল। ঠিক তখনই তার ননদ রূপালী এসে মনিকে বলে, এসেছে নবাবজাদি, কাজকর্ম নেই, নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছে। তা বলি, কি করছো এখানে? হ্যাঁ, মাথার কেশ খুঁজছো বুঝি? রূপালী, তুমি এভাবে বলছো কেন? তুমি তো জানো আমার মাথায় কোনো কেশ নেই। এভাবে বলে আমাকে কেন এত কষ্ট দাও? সারাদিনই তো মাথায় এমন ভাবে আঁচল পেঁচিয়ে রাখো যাতে কেউ বুঝতেই না পারে যে তুমি ন্যাড়া, তাই না? না রূপালী, তেমন কিছু না। আমি এখানে এসেছিলাম কাপড় কাচতে। হঠাৎ একটা পিচ্ছি বাচ্চা এসে আমার সাথে কথা বলে, ওই তো তার সাথে একটু কথা বলছিলাম। ও বাবা, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এখানে মেয়ে তুমি কোথায় পেলে? আমি যখন এলাম তখন তো কোনো মেয়েকে দেখিনি। এখন এসব বাহানা বন্ধ করে জলদি বাড়ি চলো, মা তোমাকে ডাকছে। আরে আরে, মেয়েটা আবার কোথায় গেল? এখানেই তো ছিল, তাহলে গেল কোথায়? ধুর বাবা, এটা হয়তো আমার মনের ভুল। মনি মেয়েটাকে মনের ভুল ভেবে বাড়িতে চলে যায়। আর যেতেই, না জানি কি এমন পাপ করেছিলাম যার কারণে এমন কুৎসিত একটা বউ আমার ছেলের কপালে জুটেছে। এর মুখ দেখলেই সারাটা দিন আমার খারাপ যায়। মা, আপনারা তো আমাকে দেখে নিয়ে এসেছিলেন, আর এখন আমার সাথে কেন এমন করছেন? আমিও তো আপনার মেয়ের মতোই, বলুন। একদম মুখে মুখে কথা বলবি না, কালমুখী কোথাকার। তখন তো তুই মাথায় ঘোমটা দিয়েছিলি। যদি তখন তোর এমন রূপ দেখতাম তাহলে কখনোই তোকে এ বাড়ির বউ করে আনতাম না। এসব শুনে মনি কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায়। এভাবেই কাটতো মনির দিন। মনি যখন ঘুমিয়ে পড়ে তখন সে স্বপ্নে দেখে একটা সাদা রঙের সাপ হঠাৎ মানুষরূপী একটা মেয়ে বাচ্চার রূপ নেয়। মেয়েটা ছিল সে সুন্দর ও মিষ্টি লম্বা চুলওয়ালা ছোট্ট মেয়েটা। তখনই মনির ঘুম ভেঙে যায়। আরে আরে, এ আমি কি দেখলাম? সেই মেয়েটা একটা সাপ। কিন্তু আজ তো এটা আমার মনের ভুল ছিল, তবে আবার যে আমি স্বপ্নে দেখলাম। মনি বসে বসে এসব ভাবছিল। ঠিক তখনই ঘরের ভেতর একটা সাদা সাপ দেখতে পায়, আর স্বপ্নের মতোই সাদা সাপটি বাচ্চা মেয়ের রূপ ধারণ করে। তা দেখে মনি ভীষণ ভয় পেয়ে যায়। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কে তুমি? আর তুমি এখানে কি করছো? কি চাই তোমার? তুমি তো একটা সাপ, আর তাছাড়া তুমি এখানেই বা কে করে এলে? তা তোমাকে ভাবতে হবে না গো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি যে তোমার ব্যাপারে সব জানি। তাই বুঝি? তুমি আমার ব্যাপারে কি কি জানো ছোট্ট মেয়ে? এত কিছু বলার সময় এখন নেই। আমি তোমাকে একটা জাদুই তেল দিচ্ছি, তা তুমি রোজ রোজ তোমার মাথায় দিয়ে ঘুমাবে। 7 দিন পর তুমি এর ফলাফল নিজেই দেখতে পাবে। কিন্তু মনি কোনো কিছু বলার আগেই সে সাপকন্যা সেখান থেকে চলে যায়। মনি আর কিছু না ভেবে সাপকন্যার কথা মতো মাথায় তেল লাগিয়ে শুয়ে পড়ে। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন মনি রাতে যখন মাথায় তেল দিচ্ছিল তখনই সেখানে রূপালী আর মনির শাশুড়ি চলে আসে। মনিকে ন্যাড়া মাথায় তেল লাগাতে দেখে ওরা বলতে থাকে, দেখো দেখো রূপালী, ওই মেয়ের কাণ্ড দেখো, মাথায় নেই চুল আর সে আবার তেল দিচ্ছে।
হ্যাঁ মা, তাই তো দেখছি। দেখো দেখো, দেখতে পাগলির মতো লাগছে। সত্যি, ন্যাড়া মাথায় তেল দিয়ে কি লাভ হয় বাপু, পুরো মাথা খারাপ হয়ে গেছে। চলো চলো, এখান থেকে চলো। এই বলে রূপালী আর তার মা সেখান থেকে চলে যায়। মনি চোখের জল ফেলতে ফেলতে আবারও মাথায় তেল দিতে থাকে। এভাবেই কেটে যায় 7 দিন। 8 দিনের দিন সকালবেলা মনি ঘুম থেকে উঠে ভীষণ অবাক হয়ে যায়। একি একি, এ আমি কি দেখছি? আমার মাথায় এত লম্বা লম্বা চুল! আহ, আমি তো ভাবতেই পারছি না। তার মানে সেই সর্পকন্যা আমাকে সত্যি জাদুর তেল দিয়েছে। মনি খুশি মনে তার ঘর থেকে বেরিয়ে আসে। মনিকে দেখে রূপালী আর তার মা অবাক হয়ে যায়। হে কি বৌমা, তোমার মাথায় এত সুন্দর লম্বা লম্বা চুল কি করে হলো? হ্যাঁ তাই তো, এগুলো কি নকল চুল নাকি? দেখি দেখি, একটু টেনে দেখি। এই বলে রূপালী আর তার মা মনির চুল ধরে টানতে থাকে। তখনই সেখানে সেই সাদা সাপটি চলে আসে আর তাদেরকে পেঁচিয়ে ধরে। মা, মা আমাকে বাঁচাও, এত বড় সাপ আমাকে মেরে ফেলবে। মা, আমাকে বাঁচাও। এই চুপ কর পোড়ামুখী, চুপ কর। সাপ কি তোকে একাই জড়িয়ে ধরেছে নাকি বলতো? এ যে আমাকেই জড়িয়ে ধরেছে। আমি নিজে বাঁচবো নাকি তোকেই বাঁচাবো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আমি তোদের কিছুতেই ছাড়বো না। কিন্তু কেন, কেন ছাড়বে না? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদের কেন মারবে? তোরা একটা মেয়ের উপর যেভাবে নির্যাতন করিস, তার ফল আজ তোরা পাবি। তোরা এখন থেকে ন্যাড়া মাথায় থাকবি, আর এটাই হবে তোদের শাস্তি। আর যদি কখনো দেখেছি মনির সাথে তোরা খারাপ আচরণ করেছিস, তবে সেদিনই হবে তোদের শেষ দিন। এই বলে সেই সাপ রূপালী আর তার মায়ের মাথা ন্যাড়া করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে রূপালী এবং তার শাশুড়ি কখনোই মনির উপর অত্যাচার করে না। আর শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে মনির দিন কাটতে লাগে। এর কাছে দিয়ে যায়। উদয়ে যাওয়ার পর থেকে সব হিসাব নিকাশ সমিয়াই দেখতো। বিয়ের 3টি মাস কেটে যাওয়ার পরে সমিয়া জানতো না যে তার শাশুড়ি ছিল নিরক্ষর। সে কোনো হিসাব নিকাশই ঠিক মতো জানতো না। আর উদয়ও এই ব্যাপারে সমিয়াকে কিছুই বলেনি। একদিন যখন সমিয়া বাজারে যাচ্ছিল, তখন সে তার শাশুড়িকে বলল, মা শুনুন, আমি বাজার করতে যাচ্ছি। দুধওয়ালা ভাই আসলে তাকে আমার ঘর থেকে 2000 টাকা দিয়ে দেবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি নিশ্চিন্তে চলে যাও, আমি সব টাকা তাকে দিয়ে দেব। আনুকমা ভেবেছিল তার বৌমা ঘরের আলমারিতে হিসেব করেই টাকা রেখেছিল। কিছুক্ষণ পর সমিয়া বাজারে চলে যায়। সমিয়া বাজারে চলে যাওয়ার কিছুক্ষণ পরই তাদের বাড়িতে দুধওয়ালা আসে। মেম সাহেব, আমার গত মাসের টাকাটা দিয়ে দিন। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর আনুকমা চলে যায় তার বৌমার ঘরে। আর যখনই সে আলমারিতে অনেক টাকা পয়সা রাখা ছিল। হ্যাঁ, এখন আমি কি করে বুঝবো 1000 টাকা দেখতে কেমন হয়? মনে তো হচ্ছে বৌমা দুধের সব টাকাই এখানে রেখে গেছে। আমি বরং এক কাজ করি, এই পুরো বান্ডিলটাই দুধওয়ালাকে দিয়ে দেই। যত টাকা হবে সে না হয় এখান থেকেই নিয়ে নেবে। আনুকমা 2000-এর বেশি টাকা নিয়ে গিয়ে দুধওয়ালাকে দেয় আর বলতে থাকে, এই নে দুধের টাকা। এই টাকা যদি তোর দুধের দামের চেয়ে বেশি হয় তাহলে আমাকে ফেরত দিস, কেমন? আর যদি কম হয় সেটাও আমাকে বলিস। দুধওয়ালা রামলাল এই কথা ভালোভাবেই বুঝে যায় যে আনুকমা একজন নিরক্ষর ব্যক্তি আর টাকা পয়সা সম্বন্ধে আনুকমার কোনো জ্ঞানই নেই। তাই রামলাল আনুকমাকে বোকা বানিয়ে বলে, আরে আরে, আমার সব টাকাই তো ঠিকই আছে। বৌরানী এলে আপনি ওনাকে বলে দেবেন আমার সব টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন, কেমন? গত মাসের আর কোনো বিলই আমি পাই না। এই বলে রামলাল সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে সমিয়াও তার বাড়িতে বাজার নিয়ে ফিরে আসে। ওফো, সরি মা, আমার বাজার থেকে আসতে খুব দেরি হয়ে গেল। আসলে
বাজারে এত ভিড় ছিল না যে আপনাকে আমি কি বলবো। আচ্ছা মা, ভালো কথা, দুধওয়ালা ভাইয়া কি তার টাকা নিয়ে গেছে? আপনি তাকে তার টাকা দিয়ে দিয়েছেন? আপনার কোনো সমস্যা তো হয়নি, তাই না? না না মা, আমার কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, আমি দুধওয়ালার সব টাকা তাকে দিয়ে দিয়েছি। দুধওয়ালা বলে গিয়েছে তার সব টাকাই আমি পরিশোধ করে দিতে পেরেছি। বৌমা, তুমি বরং এক কাজ করো, একটু আলমারিতে গিয়ে দেখে এসো তো, টাকা পয়সা আবার কম হলো না তো। এরপর সমিয়া তার ঘরে আসে আর এসে আলমারি খুলে দেখে সেখানে টাকা অনেক কম। সমিয়া এসে আনুপমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, আপনি কি টাকা অন্য কোনো কাজে খরচা করেছেন? ওখানে টাকা একটু কমই আছে। কিছু মনে করবেন না মা, আসলে আমি এই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে আপনি আবার ভুল করে দুধওয়ালাকে বেশি টাকা দিয়ে দেননি তো। আসলে কি বলুন তো, ওখানে তো টাকা আমি অনেকগুলো রেখেছিলাম আর অনেকটা কম আছে। আপনি যদি অন্য কোনো কাজে খরচা করে থাকেন তাহলে সেটা অন্য ব্যাপার। সমিয়ার কথা শুনে আনুপমা ভাবতে থাকে, হায় রাম, আচ্ছা আমি আবার দুধওয়ালাকে বেশি টাকা দিয়ে দেইনি তো। এরপর ভয়ে ভয়ে আনুপমা তার বৌমাকে বলে, সত্যি কথা বলতে কি বৌমা, আসলে আমি টাকা পয়সা গুনতে পারি না, আর নাই আমি কোনো টাকা পয়সার হিসাব করতে জানি। আমার তো মনে হয়েছিল তুমি টাকাগুলো হয়তো গুনেই রেখেছিলে, আর তাই আমি টাকা সেখান থেকে নিয়ে দুধওয়ালাকে দিয়ে এসেছি। কিন্তু আমি কি করে জানবো যে ওই রামলাল আমাকে এভাবে বোকা বানিয়ে চলে যাবে? আমি তো ওই রামলালকে কত বিশ্বাস করেছিলাম, জানি না আজ আমার বোকামির জন্য তোমার কত ক্ষতি হয়ে গেল। আমি আমি কেন এত বোকা? আরে আরে মা, আপনি আপনি এ নিয়ে তো চিন্তা কেন করছেন? দুধওয়ালার কাছেই তো টাকা বেশি গেছে, তাই না? কোনো ব্যাপার না, পরের মাসে হিসাবের সাথে না হয় যোগ করে দেব। কিন্তু মা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি লেখাপড়া নাই জানতেন বা নাই জানেন সেটা আপনি আমাকে বলতেন। আপনি জানেন, যখন উদয় আমাকে হিসাব নিকাশের দায়িত্ব দিয়ে গেছে তখন আমি ভেবেছিলাম আমি এসবের দায়িত্ব আপনাকেই দেব। কিন্তু আমি তো জানতামই না যে আপনি পড়াশোনাই জানেন না, কিন্তু আমি তো এটাই জানতাম না যে আপনি হিসেব নিকেশ জানেন না। এরপর সমিয়ার খুব ইচ্ছে হয় সে তার শাশুড়িকে লেখাপড়া শেখাবে। এরপর সমিয়া অনলাইনে সেসব স্কুল খুঁজতে থাকে যেসব স্কুলে তার শাশুড়ির বয়সী মহিলারা পড়াশোনা শিখতে চায়। অনেক খোঁজাখুঁজির পর সমিয়া এরকম একটা স্কুল খুঁজেও পেয়ে যায়। শোনো উদয়, আমি এমন একটা স্কুল খুঁজে পেয়েছি যেখানে মায়ের বয়সী মহিলাদের পড়াশোনা করানো হয়। তোমার আইডিয়াটা তো খুব সুন্দর, কিন্তু মা কি এর জন্য রাজি হবে? সেসব আমি জানি না উদয়, তুমি যে করে পারো মাকে রাজি করাও। উদয় তার মায়ের সঙ্গে কথা বলে তার মাকে স্কুলে যাওয়ার জন্য রাজি করায়। তারপর তারা দুজন স্কুলে গিয়ে আনুপমার স্কুলের অ্যাডমিশন করায়। পরের দিন উদয় আনুপমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। কিছুদিন স্কুলে লেখাপড়া করার পর এখন অনুপমা লেখাপড়া করতে শিখে গেছে। তারপর একদিন দুধওয়ালা তাদের বাড়িতে আসে হিসাব নিকাশ করার জন্য আর মাসিক টাকা নেওয়ার জন্য। তখন সমিয়া রান্নাঘর থেকে তার শাশুড়িকে বলে ওঠে, মা মা, দয়া করে একটু দুধওয়ালার হিসাব নিকাশটা চুকিয়ে দিন তো, আমি রান্নাঘরে রান্না করছি। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, ততক্ষণে আমি দুধওয়ালার টাকা ওকে দিয়ে আসি। এরপর আনুপমা টাকা নিয়ে দুধওয়ালার কাছে যায় আর বলতে থাকে, রামলাল, তুমি আমাকে বোকা ভেবে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছো, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। তোমার উপর তো আমি কখনোই কোনোভাবে সন্দেহ করি না, বলো তাহলে তুমি সেদিন আমার সাথে কেন এমনটা করলে বলো তো? তাও তো ভাগ্যটা আমার ভালো, আমার বৌমা এসে আমাকে সবটা বুঝিয়ে দিয়ে গেছে আর ওই তোমার সব চালাকি ধরতে পেরেছিল। আমি তো শুধু শুধুই তোমাকে ইমানদার ভেবেছিলাম, কিন্তু তুমি তো একটা প্রতারক। আজকের পর থেকে যদি কখনো কোনো হিসেবে গোলমাল হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। এতে করে রামলাল তার ভুল বুঝতে পারে আর সে হাত জোর করে আনুপমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন মেম সাহেব, আসলে আসলে এতগুলো টাকা দেখে আমার খুব লোভ হয়েছিল, আর আর তার জন্যই তো এরকম মিথ্যে বলেছিলাম, কিন্তু কিন্তু এরপর থেকে আর কখনোই এমনটা হবে না। আনুপমা তার চোখে জল নিয়ে রান্নাঘরে আসে আর তার বউকে বলে, সামিয়া বৌমা, আজ তোমার জন্যই আমার মাথায় এত বুদ্ধি এসেছে, যার কারণে আমি এত ভালো করে হিসাব নিকেশ করতে পেরেছি। আজ আমি বুঝতে পারছি লেখাপড়ার মূল্য কতটা। পড়াশোনা করে সমাজে যে সম্মান পাওয়া যায় না, তার কোনো তুলনাই হয় না বৌমা। আজ এত কিছু সম্ভব হয়েছে সব তোর জন্য। ঈশ্বর তোর মতো বৌমা সবার ঘরে ঘরে পাঠিয়ে দিক মা।
মা, এটা তো আপনার কর্মফল বলুন, যে আপনি এত মানুষের এত কথা না শুনে নিজের লেখাপড়ায় মন দিয়েছেন। সবাই তো আপনাকে অনেক কিছু বলেছিল যে এই বয়সে পড়াশোনা করে কি হবে, কত হাসাহাসি করেছে, কিন্তু আপনি তো কারো কোনো কথায় কানই দেননি। আমি গর্ব করি আপনাকে নিয়ে যে আপনি আমার শাশুড়ি মা। দুই শাশুড়ি বৌমা চোখে জল নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে।